ক্লাস 11-এর চলন এবং গমন অর্থাৎ মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন এই চ্যাপ্টারটাতে আগের ক্লাসে আমরা পড়েছি চলনের যে প্রকারভেদগুলো আছে সেগুলো সম্বন্ধে। আজকের ক্লাসে আমরা চলন এবং গমনে অংশগ্রহণকারী বিভিন্ন পেশির গঠন এবং কাজ সম্বন্ধে পড়ব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, মানুষ সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের চলন এবং গমনে পেশির বিশেষ ভূমিকা আছে। আমরা তো মেরুদণ্ডী প্রাণী, তো এদের ক্ষেত্রে পেশির বিশেষ ভূমিকা আছে। এই পেশিটার কিভাবে কাজ করে? সংকোচন এবং প্রসারণের ফলে আমাদের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয়। আমাদের বিভিন্ন অঙ্গে পেশি থাকে, এই পেশির সংকোচন প্রসারণের ফলেই আমাদের বিভিন্ন অঙ্গগুলো সঞ্চালিত হয়। এবং অমেরুদণ্ডী প্রাণীদের চলন এবং গমনে কেবলমাত্র এই পেশি সংকোচনের দ্বারাই এরা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণীদের পেশি বিশেষ ভূমিকা আছে, আর অমেরুদণ্ডী প্রাণীদের কেবলমাত্র পেশি সংকোচনের দ্বারাই তাদের চলন এবং গমনটা সঞ্চালিত হয়। তো পেশি জিনিসটা কি সেটা আমাদের প্রথম জানতে হবে। এই পেশিটা পেশি কোষ অর্থাৎ মাসেল সেল বা পেশি তন্তু অর্থাৎ মাসেল ফাইবার নিয়ে গঠিত। মাসেল সেল বা মাসেল ফাইবার একটাই জিনিস, সেজন্য এটাকে বা দিয়ে লেখা হয়েছে। এবার চলো দেখি পেশিটা কি। বিভিন্ন ধরনের প্রোটিন তন্তু দ্বারা গঠিত। অনেক ধরনের অ্যাক্টিন, মায়োসিন, এরকম অনেক ধরনের প্রোটিন আছে, আমরা পরে পড়বো এগুলো। তো সেরকম বিভিন্ন ধরনের প্রোটিন তন্তু দ্বারা গঠিত যে কলা, অনেকগুলো কোষ নিয়ে কলা হয়, অনেকগুলো তন্তু নিয়ে গঠিত যে কলা সংকোচনশীল, এই যে সংকুচিত হতে হবে, পেশির কাজই ওটা। এই যে বললাম, সে সংকোচন এবং প্রসারণের ফলেই আমাদের বিভিন্ন অঙ্গটা সঞ্চালিত হচ্ছে। তাই যে কলাটা সংকোচনশীল এবং পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কিভাবে এগুলো বিন্যস্ত থাকে আমরা এই পেশির গঠনগুলো পড়ার সময় ছবি যখন দেখব তখনই দেখতে পাবো কেমন সমান্তরালভাবে বিন্যস্ত থাকে পরস্পরের সঙ্গে। তো তাকে বলা হয় পেশি কলা বা পেশি। ঠিক আছে, তাহলে পেশি কাকে বলে সেটা সম্বন্ধে আমাদের একটু আইডিয়া হলো। এরপর আমরা পেশির শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ মাসল সম্বন্ধে পড়ব। পেশিকে কটা ভাগে ভাগ করা যায়? 3টে ভাগে। অস্থিপেশি বা কঙ্কাল পেশি, যেটাকে বলা হচ্ছে স্কেলিটাল মাসল। নাম্বার 2 হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল। এবং নাম্বার 3 মসৃণ পেশি বা স্মুথ মাসল। স্মুথ মানে মসৃণ, আমরা জানি, সেখান থেকে নামটা হয়েছে স্মুথ মাসল। এবং এখানে কার্ডিয়াক কথাটা হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত, তাই এই জন্য এটাকে বলা হচ্ছে, হৃৎপেশিকে বলা হচ্ছে কার্ডিয়াক মাসল। ঠিক আছে, এবার আমরা এই এক একটা পেশি সম্বন্ধে ডিটেলসে পড়ব। প্রথমেই আমরা চলে আসি অস্থিপেশি বা কঙ্কাল পেশি সম্বন্ধে। দেখো, নামটা দেখেই বোঝা যাচ্ছে যে অস্থিপেশি মানে হচ্ছে এই পেশিটা অস্থির সঙ্গে সংযুক্ত। অস্থি অর্থাৎ হাড়, বা যেটাকে ইংলিশে বলে বোন, সেজন্য বলা হচ্ছে অ্যাটাচ টু বোনস। ঠিক আছে, তাহলে অস্থির সঙ্গে সংযুক্ত যে পেশি তাকে বলা হচ্ছে অস্থিপেশি। কিভাবে এই হাড়ের সঙ্গে বা অস্থির সঙ্গে এই পেশিটা যুক্ত থাকে সেই ছবিটা আমরা একটু দেখে নিয়ে চলো। এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে হাড় বা অস্থি, বা যেটাকে বলা হচ্ছে বোন। ঠিক আছে, এইটার সঙ্গে যে পেশিটা এখানে সংযুক্ত আছে, এই যে পেশিটা যেটা সংযুক্ত আছে, এটাকে বলা হচ্ছে কি না স্কেলিটাল মাসল। এই যে এখানে দেখো লেখা আছে স্কেলিটাল মাসল বা অস্থিপেশি বা কঙ্কাল পেশি। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে অস্থির সঙ্গে এই পেশিটা সংযুক্ত থাকে। এবার চলো বাকিটা আমরা পড়ি, তারপর এটা ছবিটা পুরোটা দেখব। তারপর দেখো 2 নম্বর বলেছে এই অস্থিপেশিকে বলা হয় সরেখ পেশি বা স্ট্রয়াটেড মাসল। কেন বলা হয় না, পেশি তন্তুতে, এই যে বললাম যে পেশিটা পেশি তন্তু বা পেশি কোষ নিয়ে গঠিত, সেই পেশি তন্তুতে দৈর্ঘ্য বরাবর বা আড়াআড়ি দাগ বা স্ট্রায়াটেশন দেখতে পাওয়া যায়। স্ট্রায়াটেশন বা দাগ, এই কথাটা থেকে স্ট্রায়াটেড মাসল বা সরেখ পেশি। এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে সরেখ পেশি কাকে বলা হয়। ঠিক আছে, বা এরকম আসতে পারে অস্থিপেশিটা সরেখ পেশি না অরেখ পেশি, মানে স্কেলিটাল মাসল ইজ স্ট্রায়াটেড মাসল অর নন স্ট্রায়াটেড মাসল। ঠিক আছে, তো কীরকম দাগ দেখতে পাওয়া যায় সেটা আমরা একটুখানি দেখে নিই। দেখো, এই যে এটা স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসলে দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা ডার্ক ব্যান্ড, একটা লাইট ব্যান্ড, একটা ডার্ক ব্যান্ড, একটা লাইট ব্যান্ড। ঠিক আছে, একটা ঘন দাগ, একটা হালকা দাগ, একটা এই ঘন দাগ এবং একটা হালকা দাগ। এই ঘন দাগ এবং এই হালকা দাগ এরকম দেখতে পাওয়া যায় বলি এই স্কেলিটাল মাসলকে বলা হয় কি না সরেখ পেশি।
অস্থিপেশিকে তাই বলা হয় স্বরেখপেশি বা স্ট্রায়াটেড মাসল। এবং এই অস্থিপেশিটা বহু নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড, অনেকগুলো নিউক্লিয়াস, সেজন্য মাল্টি নিউক্লিয়েটেড বলা হয়। দেখে নিই একবার আমরা ছবিটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা মাসল পুরোটা, এর মধ্যে এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, অর্থাৎ একের বেশি বা বহু নিউক্লিয়াস যুক্ত। এটার মধ্যেও দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা মাসলে এই একটা, এই একটা, অর্থাৎ একের বেশি নিউক্লিয়াস যুক্ত বলে এই স্কেলিটাল মাসল বা অস্থিপেশিকে বলা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত পেশি। এরপর দেখো বলেছে এটা অস্থিপেশিটা বলেছে কি না, এটা শাখাহীন বা আনব্রাঞ্চড মাসল। কেন? এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এক একটা পেশি পরস্পরের সঙ্গে যুক্ত আছে, এর কি কোনো শাখা আছে? এটার কি কোনো শাখা দিয়ে যুক্ত? জাস্ট পরপর একটার পর একটা সমান্তরালভাবে বিন্যস্ত। ঠিক আছে, এই জন্য এই স্কেলিটাল মাসলকে বলা হচ্ছে আনব্রাঞ্চড। তাহলে কি কি পড়লাম সেটা একবার আমরা মিলিয়ে নিই। অস্থির সঙ্গে সংযুক্ত, দেখো অস্থির সঙ্গে সংযুক্ত 1 নাম্বার। স্বরেখপেশি, কেননা এই স্ট্রায়াটেড মাসল, এই যে ঘন দাগ হালকা দাগ এগুলো দেখতে পাওয়া যায় বলে বলা হচ্ছে স্বরেখপেশি। নাম্বার 3, বহু নিউক্লিয়াস যুক্ত, দেখতেই পাচ্ছি আমরা অনেকগুলো নিউক্লিয়াস আছে সেজন্য বহু নিউক্লিয়াস যুক্ত। এবং শাখাহীন বা আনব্রাঞ্চড বলা হচ্ছে কারণ এটার সঙ্গে কোনো শাখা যুক্ত নেই। ঠিক আছে, এর কোনো শাখা নেই, সেজন্য স্কেলিটাল মাসলকে বলা হচ্ছে আনব্রাঞ্চড। আর একটা জিনিস সেটা হচ্ছে এই স্কেলিটাল মাসলকে বলা হয় ভলুন্টারি মাসল, অর্থাৎ ঐচ্ছিক পেশি। এই যে হাড়, এই যে দেখতে পাচ্ছ হাতের মধ্যে যে হাড় আছে তার সঙ্গে যে পেশিটা যুক্ত আছে, এটা হচ্ছে অস্থিপেশি আমরা বললাম। এই পেশিটাকে তো আমরা আমাদের নিজের ইচ্ছে মতো হাতটাকে কাছে আনতে পারি, দূরে সরাতে পারি, এরকম করতে পারি, তো আমাদের ইচ্ছায় এটা কাজ করাতে পারি এদেরকে। তাই এই স্কেলিটাল মাসলকে বলা হচ্ছে ভলুন্টারি মাসল বা ঐচ্ছিক পেশি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি এর পর যেটা আছে সেটা হচ্ছে হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল সম্বন্ধে। দেখো এটা কি বলেছে যে এই হৃৎপেশিটা হৃৎপিণ্ডের ভিতরে অবস্থিত। বলেছে দেখো ইনসাইড হার্ট। ঠিক আছে, এবং এই হার্টের কোন লেয়ারে? মায়োকার্ডিয়াম লেয়ারে। তাহলে হৃৎপিণ্ডের ভেতর কিভাবে অস্থিটা আছে সেটা ছবিটা আমরা একটু দেখে নিই। এরপর আমরা হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল সম্বন্ধে পড়ব। তো দেখো প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে এই হৃৎপেশিটা আমরা আগেই বলেছিলাম যে হৃৎপিণ্ডের ভিতরে অবস্থিত, ইনসাইড হার্ট। হার্টের কোন লেয়ারে? হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম লেয়ারে এটা অবস্থিত। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের ভেতর কোথায় এই পেশিটা অবস্থিত সেটা আমরা আগে একটুখানি দেখে নিই। দেখতে পাচ্ছ এই যে হৃৎপিণ্ড, ঠিক আছে, যেটা আমাদের দেহের লেফট সাইডে থাকে, সেই হৃৎপিণ্ডের গোটা অংশ জুড়েই এই কার্ডিয়াক মাসল বা হৃৎপেশি, যেটা আমি বললাম, এই হৃৎপেশিটা অবস্থিত। এবং কোন লেয়ারে? মায়োকার্ডিয়াম লেয়ারে এটা অবস্থিত। দেখে নাও একটু ভালো করে। তাহলে হৃৎপেশিটা আমরা কোথায় অবস্থিত সেটা দেখলাম। নাম্বার 2, এই হৃৎপেশিকে অনৈচ্ছিক পেশি বা ইনভলিউন্টারি মাসল বলা হয়। দেখো হৃৎপিণ্ড তার নিজের ইচ্ছে কাজ করে। হৃৎপিণ্ডটা কি আমাদের ইচ্ছে মতো কাজ করে না? আমাদের ইচ্ছে মতো কাজ করে না বলে সেটা এই হৃৎপেশিটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি বা ইনভলিউন্টারি মাসল। ঠিক আছে, 2 নাম্বার বোঝা গেল। নাম্বার 3 হচ্ছে এই হৃৎপেশিটা এক নিউক্লিয়াস যুক্ত বা ইউনিনিউক্লিয়েটেড। এখানে যেমন আমরা পড়েছিলাম মাল্টি নিউক্লিয়েটেড, আমরা দেখলাম কীরকম অনেকগুলো নিউক্লিয়াস নিয়ে গঠিত এই অস্থিপেশিটা। আর হৃৎপেশিটা সেখানে এক নিউক্লিয়াস যুক্ত, একটা পেশিতে একটাই নিউক্লিয়াস। আমরা ছবিটা একটু দেখে নেব, পড়ে নিয়ে আগে, তারপর একবারে এই ছবিগুলো একবারে দেখে নেব। তারপরে দেখো এই হৃৎপেশিটাও স্বরেখপেশি, অর্থাৎ এখানে আমরা যেমন দেখেছিলাম স্ট্রায়াটেশন বা দাগ দেখতে পাওয়া গেছিলো পেশিতে, এখানেও তাই স্ট্রায়াটেশন বা দাগ দেখতে পাওয়া যায়, সেজন্য এটাকে বলা হচ্ছে স্বরেখপেশি। এবং নাম্বার 5, এটা হচ্ছে শাখাযুক্ত বা ব্রাঞ্চড, অর্থাৎ এই পেশিগুলোর অনেকগুলো শাখা আছে, শাখা দিয়ে একটার সঙ্গে আর একটা যুক্ত, সেজন্য এটাকে বলা হচ্ছে ব্রাঞ্চড বা শাখাযুক্ত। তাহলে আমরা হৃৎপেশির ছবিটা একটু দেখে নিই এবার। হৃৎপেশি সম্বন্ধে আমরা যেটা পড়লাম সেটা একটু মিলিয়ে নিই। 1 নাম্বার, এটা হৃৎপিণ্ডের মধ্যে অবস্থিত। আমরা ছবি দিয়ে যত পড়বো, ছবি দেখে দেখে যত পড়বো, আমাদের আর লেখাটা মনে রাখতে হবে না। এই ছবিটা দেখলেই আমরা বলে দিতে পারবো এই হৃৎপেশির কী কী বৈশিষ্ট্য আছে। তোমরা সেই রকম করেই পড়ার চেষ্টা করো। তো দেখো এই হৃৎপেশি যেটা, সেটা 1 নাম্বার হৃৎপিণ্ডের মধ্যে অবস্থিত।
নাম্বার 2, এটা বললাম অনৈচ্ছিক পেশি, কারণ কি না এই হৃৎপিণ্ডটা আমাদের ইচ্ছে মতো কাজ করে না, যেটা বললাম। নাম্বার 3, ছবিটা দেখো, এখানেও দেখো একটু তোমরা স্ট্রায়াটেশনগুলো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো হয়তো। এই যে একটা ডার্ক ব্যান্ড লাইট ব্যান্ড, আগেরটায় যেরকম বলেছিলাম সেরকম এর মধ্যেও স্ট্রায়াটেশন দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ডার্ক ব্যান্ড লাইট ব্যান্ড এরকম স্ট্রায়াটেশন দেখতে পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সরেখপেশি বা কি না স্ট্রায়াটেড মাসেল। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক মাসেলটাও একটা স্ট্রায়াটেড মাসেল হলো। তারপরে দেখি না এটা হচ্ছে এক নিউক্লিয়াস যুক্ত। আগেরটায় যেমন বলেছিলাম বহু নিউক্লিয়াস যুক্ত, এটা হচ্ছে এক নিউক্লিয়াস। দেখো একটা মাত্র পেশির মধ্যে একটাই নিউক্লিয়াস, এই একটা পেশির মধ্যে একটাই নিউক্লিয়াস, এই পেশিটার মধ্যে একটাই নিউক্লিয়াস। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিনিউক্লিয়েটেড বা এক নিউক্লিয়াস যুক্ত। আর কি না ব্রাঞ্চড বলেছিলাম, আগেরটায় কিন্তু ব্রাঞ্চড ছিল না, স্কেলিটাল মাসেল কিন্তু ব্রাঞ্চড ছিল না, একটার পর একটা পরপর সজ্জিত ছিল। এখানে দেখো, এই দেখো এটার সঙ্গে এটা একটা শাখা, ঠিক আছে, এটার সঙ্গে এই একটা শাখার সাহায্যে এটা যুক্ত, এটার সঙ্গে একটা শাখার সাহায্যে এটা যুক্ত। ঠিক আছে, তাহলে এই গেল টোটাল কার্ডিয়াক মাসেল। এরপর আমরা পড়ব মসৃণ পেশি বা স্মুথ মাসেল সম্বন্ধে। এই মসৃণ পেশিটা ভিসেরাল অর্গান বা ইন্টারনাল অর্গানের মধ্যে দেখতে পাওয়া যায়। ভিসেরাল অর্গান বা ইন্টারনাল অর্গান কাকে বলা হচ্ছে না, এই ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, এই যে বিভিন্ন অর্গানগুলো, অঙ্গগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেই অঙ্গগুলোর মধ্যে এই মসৃণ পেশি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 1 নাম্বার হলো। 2 নাম্বার দেখো, এটা হচ্ছে অরেখ পেশি, অর্থাৎ এইগুলোতে যেমন আমরা বলেছিলাম যে সরেখ পেশি বা স্ট্রায়াটেড, এটাও বলেছিলাম সরেখ পেশি বা স্ট্রায়াটেড মাসেল, এটা কিন্তু অরেখ পেশি অর্থাৎ নন স্ট্রায়াটেড। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে এটা অনৈচ্ছিক পেশি। আমাদের দেহের মধ্যে যে অর্গানগুলো আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র যেগুলো আছে, সেগুলো কি আমাদের ইচ্ছে মতো কাজ করে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনভলিউন্টারি মাসেল বা অনৈচ্ছিক পেশি। ওকে, নাম্বার 4, এই মসৃণ পেশিটা হচ্ছে এক নিউক্লিয়াস যুক্ত, এটাও আমরা পড়েছিলাম এক নিউক্লিয়াস যুক্ত হৃৎপেশিটা, মসৃণ পেশিটাও এক নিউক্লিয়াস যুক্ত বা ইউনিনিউক্লিয়েটেড। নাম্বার 5, মসৃণ পেশি যেটা সেটা হচ্ছে শাখাহীন, আনব্রাঞ্চড, অর্থাৎ অস্থি পেশিটা আনব্রাঞ্চড ছিল, মসৃণ পেশিটাও আনব্রাঞ্চড, হৃৎপেশিটা হচ্ছে ব্রাঞ্চড বা শাখাযুক্ত। ঠিক আছে, তাহলে আমরা মসৃণ পেশির ছবিটা এবার শুধু একবার দেখে নিই। যেগুলো আমরা পড়লাম এই স্মুথ মাসেল বা মসৃণ পেশি সম্বন্ধে একটু আগে, সেটাই জাস্ট এবার এই ছবির সাহায্যে একবার জাস্ট মিলিয়ে নেব। দেখো 1 নাম্বার বলেছিলাম ইন্টারনাল অর্গান বা ভিসেরাল অর্গানের মধ্যে এটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই যে বৃহদন্ত্র এখানে জাস্ট দেখানো হয়েছে ছবিটা দিয়ে, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এই স্মুথ মাসেল বা মসৃণ পেশি। 1 নাম্বার আমরা বুঝে গেলাম। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এটা অরেখ পেশি, অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো স্ট্রায়াটেশন দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো সবকটা এই স্মুথ মাসেলের মধ্যে কিন্তু কোনো দাগ দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে অরেখ পেশি বা নন স্ট্রায়াটেড। নাম্বার 3, এটা অনৈচ্ছিক পেশি, সেটা তো বললাম, আমাদের দেহের মধ্যে যে অর্গানগুলো অর্থাৎ ইন্টারনাল অর্গানগুলো আমাদের ইচ্ছে মতো কাজ করে না, সেজন্য এটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি বা ইনভলিউন্টারি মাসেল। নাম্বার 4, এটা হচ্ছে এক নিউক্লিয়াস যুক্ত, দেখতেই পাচ্ছ এই একটা পেশি, এর মধ্যে একটাই নিউক্লিয়াস, এই একটা পেশি, এর মধ্যে একটাই নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এটাকে এই জন্য বলা হচ্ছে এক নিউক্লিয়াস যুক্ত। এবং কি না এটা হচ্ছে শাখাহীন, এই স্মুথ মাসেলটা দেখো কোনো শাখা নেই, কিন্তু এটা একটা পেশি, এই একটা পেশি, এর সঙ্গে কোনো শাখার সাহায্যে এটা যুক্ত নয় কিন্তু, সেজন্য এই স্মুথ মাসেলকে বলা হচ্ছে শাখাহীন পেশি। তাহলে এই গেল টোটাল স্মুথ মাসেল। আজকের ক্লাসে আমরা অস্থিপেশি বা স্কেলিটাল মাসেল, হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল এবং মসৃণ পেশি বা স্মুথ মাসেল সম্বন্ধে পড়লাম এবং এর বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা জানলাম, ছবির সাহায্যে ভালো করে বুঝলাম ব্যাপারগুলো। এর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি তোমরা বুঝে থাকো এই জিনিসটা তাহলেও আমাকে কমেন্ট করে জানিও। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।